তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটির পক্ষে রুল জারি করেছে। তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে? নির্বাচনটা 12ই ফেব্রুয়ারিতে হবে। মানে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে না, নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা, সেটি এখন বড় পরিসরে সামনে এসেছে। পদত্যাগ ইস্যুতে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার কথার সাথে কিছু তার যুক্তি আছে, আবার অযুক্ত কিছু কথা বলেছেন তিনি। পদত্যাগ করি না, পরে জানবেন আমাদের অন্তত 3-4 জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে। এই অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য গালাগালি, প্রাণ নাচের আশঙ্কা, মানে প্রাণ নাচের হুমকি, অবর্ণনীয় জীবন, এই জীবন কেউ উপভোগ করে। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল। নতুন একটি সংবাদে আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, ইতিমধ্যেই ঘটে গেল বাংলাদেশের চাঞ্চল্যকর একটি ঘটনা। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন দেখে আসি মূল ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। তবে তার আগে তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা অবাক হতে পারেন যে এই মুহূর্তে এসে আমি এই প্রশ্ন কেন করছি। তবে আপনারা এটাও জানেন যে কোনো তথ্য প্রমাণ ছাড়া, উইদাউট এভিডেন্সে আমি আমার মন গড়া কোনো কথা বলি না। গত সপ্তাহে জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখার জন্য বা জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করার লক্ষ্যে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল এবং স্বভাবত অনেকেই ধরে নিয়েছিল যে এই রিটটি হাইকোর্ট থেকে খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কিন্তু না, গতকালকে আমরা দেখলাম যে এই রিটের হিয়ারিংয়ে হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটির পক্ষে রুল জারি করেছে। আজকে এই বিষয় নিয়েই দর্শক শ্রোতা কথা বলবো। তো শুরুতে চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। জাতীয় পার্টি ও এনডিএফ, এই এনডিএফ হলো, আমরা জানি যে জাতীয় পার্টির মধ্যে অনেক ভাগ রয়েছে, এই কিছু ভাগ নিয়ে, কিছু অংশ নিয়ে একটা জোট, যেটা হলো এনডিএফ। এই জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না এটি জানতে চেয়েই আসলে রিটটা করা হয়েছিল। তো সেই রিট আদালত আমলে নিয়েছে এবং এর পক্ষে রুল জারি করেছে। তো এই রুলে কি বলা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, দ্যাট মিনস 15 দিন। ইলেকশন কমিশন এবং এই ইলেকশনকে কন্ডাক্ট করার জন্য অন্যান্য যে প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে তাদেরকে আদালত থেকে 15 দিন সময় ধার্য করে দিয়েছে কারণ দর্শানোর জন্য যে কেন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হবে না। এবার একটা হিসাব আপনারা মিলিয়ে দেখুন তো, যেই 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, নির্বাচনের সম্ভাব্য তারিখ, আজকে থেকে সেই 12ই ফেব্রুয়ারির কতদিন বাকি আছে? আর 1 মাস নেই। আজকের দিনটি চলে গেলে 28 দিনের মতো সময় বাকি থাকবে। তো এই 28 বা 29 দিনের মধ্যে 15 দিন এই জাতীয় পার্টির ইস্যু নিয়ে হাইকোর্টের এই রুল জারি করার বিষয়টা ঝুলে আছে এক কথায়। তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে? নির্বাচনটা 12ই ফেব্রুয়ারিতে হবে। মানে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে না, নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা, সেটি এখন বড় পরিসরে সামনে এসেছে। তো এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে হঠাৎ করে এই মুহূর্তে রিট করা, এটা আসলে কেন? নিশ্চিত বলা যায় এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়ার জন্য। তো এই নির্বাচনটাকে বানচাল করার জন্য জাতীয় পার্টিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে বা জাতীয় পার্টিকে নিয়ে গেম খেলে ম্যাটিকুলাস ডিজাইন করে যে নির্বাচনটাকে বানচালের উদ্দেশ্যে এই রিট করা, তো এটি আসলে কারা করছে বা এর পেছনে কারা আছে? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট মূল আলোচনায় চলে যাই। হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। আপনারা প্রশ্ন করতে পারেন যে বর্তমানে রাজনীতির মাঠে মুখোমুখি পজিশনে বা ভোট যুদ্ধে তো আছে দুটো পক্ষ, বিএনপি এবং তাদের জোট, অপরদিকে জামাত, এনসিপি, চরমনাই সহ তাদের 11 দলের জোট। তো এর মাঝে জাতীয় পার্টি থাকলেই বাকি আর না থাকলেই বাকি। জাতীয় পার্টির মতো একটা দল, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে কি এমন গেম খেলা যাবে যেটা নির্বাচনকে পিছিয়ে দিতে পারে? স্বভাবতই প্রশ্নটা মাথায় আসতে পারে। কিন্তু জাতীয় পার্টি এই মুহূর্তে এত ছোট দল না, ছোট ইস্যু না, বরং জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনটাকে আসলেই বানচাল করা যায়। কারা করছে সেই বিষয়টি আমরা এখন দেখব। তো এই বিষয় দেখতে হলে আমাদেরকে ছোট্ট করে একটু অ্যানালাইসিস করতে হবে যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিতে পারলে, সাইড করে রাখতে পারলে বেনিফিটেড হচ্ছে কারা, লাভবান হচ্ছে কারা, সুবিধা পাবে কারা। এটি যদি আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি তাহলেই বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, বর্তমানে যে দুটো পক্ষ, আগামীর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের জোট আর জামাত চরমনাই এনসিপি বা তাদের 11 দলের জোট, এই 2 দলের জোটের মধ্যে এই 24-এর আন্দোলনের পর থেকে অদ্য পর্যন্ত এই 16-17 মাসের এই লং সময়ে এই দুটো প্রধান পক্ষের অ্যাক্টিভিটিগুলো রাজনীতির মাঠে আমরা একটু সংক্ষেপে সাইড টু সাইড কম্পেয়ার করার চেষ্টা করি। বিএনপিকে আমরা সেই 24-এর আন্দোলনের পর থেকে অদ্য পর্যন্ত একটা পজিশনেই স্ট্রং থাকতে দেখেছি, সেটা হলো নির্বাচন। তারা তাদের নির্বাচনের দাবিতেই অনড় ছিল, এখান থেকে বিন্দু পরিমাণেও তারা সরে যায়নি।
আর অপরদিকে জামাত, এনসিপি, চরমনাই তারা বিভিন্ন সময় এই 16-17 মাসে বিভিন্ন বাক বদল করেছে রাজনীতির মাঠে। তারা বিভিন্ন সময় উইলিংলি প্রকাশ করেছে, সরকারকে হুমকি দিয়েছে, অপোজিট পলিটিক্যাল পার্টিগুলোকে হুমকি দিয়েছে যে তারা নির্বাচন হতে দিবে না, আমাদের এই দাবি মানতে হবে, না হয় নির্বাচন হতে দেওয়া হবে না, এই পদ্ধতির নির্বাচন দিতে হবে, না হয় মানে ফেব্রুয়ারিতে বা 26 সালে তো কোনো নির্বাচন হবেই না, নির্বাচন হবে 29 সালে, বা আমাদের এইটা মানতে হবে, আমাদের ওটা মানতে হবে, না হয় আমরা অনশনে বসবো, না হয় আমরা যুগপত কর্মসূচি দিব। দিয়েছে তো তারা, এগুলো তো করেছে। তাহলে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য বা নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যত চেষ্টা ফিকির যা করা হয়েছে সেটা জামাত, চরমনাই, এনসিপির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে করা হয়েছে, এটা তো একদম ক্লিয়ার, প্রমাণিত। আর বিএনপি কিন্তু কখনোই নির্বাচনের দাবি থেকে সরে যায়নি। আবার অতীতে এই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিও বিভিন্ন সময় তোলা হয়েছে জামাত, চরমনাই, এনসিপির এই জোট থেকে, বিএনপির জোট থেকে তেমন বড় পরিসরে এই ধরনের কোনো দাবিও তোলা হয়নি। তাহলে এবার এই অ্যানালাইসিস দিয়ে আমরা হিসাবটা ক্লিয়ার করতে পারছি কিনা যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনের বাহিরে রাখা জাতীয় পার্টিকে বা নির্বাচনটাকে বিলম্বিত করা, নির্বাচনটাকে বানচাল করার ক্ষেত্রে এই অপবাদ অন্তত বিএনপির দিকে চাপানোর কোনো সুযোগ দেখছি না। এবার আসি যে জাতীয় পার্টিকে বাহিরে রাখতে পারলে নির্বাচন বানচাল হবে, এটার মানে যুক্তিটা কি আসলে? আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আচ্ছা, এই যে প্রধান দুটি পক্ষ আমরা দেখতেছি, এই দুটো পক্ষের কোনো একটা পক্ষ যদি বেঁকে বসে যে আমরা এই কারণে নির্বাচনে যাব না, বা আমরা নির্বাচন বয়কট করে দিলাম। ধরুন এই নির্বাচন বয়কটের দাবিটা, যেহেতু বিএনপি সবসময় নির্বাচনের পক্ষেই আছে, উদাহরণের ক্ষেত্রে তাদের উপরে না রেখে উদাহরণস্বরূপ আমরা জামাত, চরমনাই, এনসিপির উপরে রাখলাম, যে তারাই কালকে পরশু বা আগামী সপ্তাহে বলে বসলো, দাবি করে বসলো যে আমরা এই কারণে নির্বাচনে যাব না। তাহলে বিএনপির দ্বারা কি নির্বাচন হওয়া সম্ভব? আছে কি মাঠে? হ্যাঁ, এখানেই সেই গুরুত্বপূর্ণ ট্রিক্স যে জাতীয় পার্টি আছে। হয়তোবা আমরা ভাবতেছি এই মুহূর্তে জাতীয় পার্টি থাকা বা না থাকা কি, সাধারণ চোখ থেকে এটাই মনে হচ্ছে, বাট জামাত, চরমনাই, এনসিপির জোট থেকে যদি নির্বাচন বয়কট করা হয় তখন কিন্তু জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে। বিগত তিন টার্মে আওয়ামী লীগের নির্বাচনের সময় যেমন জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রে, তেমনি তখন বিএনপিকে চাপে ফেলতে চাইলেও তখন একটা পক্ষ থাকে মাঠে, সেটা হলো জাতীয় পার্টি। তখন জাতীয় পার্টিকে বিএনপির এগেনস্টে দাঁড় করিয়ে দিয়ে একটা নির্বাচন করার সম্ভাবনা থেকে যায়। আর সেই জন্যই জামাত, চরমনাই, এনসিপির পক্ষ থেকে এর পূর্বেও তারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি বারবার তুলেছে, যাতে করে নির্বাচনটাকে টোটালি জামাত, চরমনাই, এনসিপি তাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, যে আমরা চাইলেই নির্বাচনটা হবে, আমরা বেঁকে বসলেই ডক্টর ইউনূসের সরকারের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব না। এবার হিসাব তো ক্লিয়ার। আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 4। বলতে পারেন যে এতক্ষণ ধরে আমি আমার মন গড়া কথা বলছি, জামাত, চরমনাই, এনসিপি নির্বাচন চায় না বা তারা বেঁকে বসতে পারে, এগুলো আমি মিথ্যা অপবাদ দিচ্ছি, তাই তো? চলুন, তথ্য প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আসুন একটু রিসেন্টলি তথ্য প্রমাণ দেখার চেষ্টা করি। জামাতের পক্ষ থেকে কি বলা হয়েছে? বিরাজমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। মিলাতে পেরেছেন? আসি এনসিপির পক্ষ থেকে কি বলা হয়েছে? লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। আসুন তাদের আরেক অ্যালায়েন্স চরমনাই কি বলেছে? এখন পর্যন্ত নির্বাচন করার মতো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। তাহলে এবার হিসাবটা ক্লিয়ার যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটা বানচাল করে দেওয়ার জন্যই জাতীয় পার্টির ইস্যুটাকে নতুন করে টেনে এনে রিট করে আদালত সেই রিট গ্রহণ করলো, রুল জারি করলো, 15 দিনের একটা সময় দিল কারণ দর্শানোর জন্য। তার মানে নির্বাচনটা বড় ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, এবার আপনারা আপনাদের মতামত দিবেন যে এই সার্বিক পরিস্থিতিতে যেখানে নির্বাচনের বাকি আছে আর 28 দিন বা 27 দিন, সেখানে এই মুহূর্তে এই সিচুয়েশনগুলো দাঁড় হওয়ার দ্বারা কি ইঙ্গিত করে 12ই ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটা হওয়া সম্ভব? আর 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হওয়ার জন্য, এই নির্বাচনটাকে বানচাল করাই দেওয়ার জন্য এর পেছনে এই পলিটিক্যাল গেম জাতীয় পার্টিকে কেন্দ্র করে কারা খেলছে, এই মেটিকুলাস ডিজাইন কারা খেলছে, এর মধ্যে জাতীয় পার্টিকে নিয়ে টানা হেসরা কারা শুরু করে দিয়েছে? দর্শক, বিরল একটা ঘটনা ঘটেছে আজকে। বিরল বলছি এই কারণেই যে এই ঘটনা ঘটার কথা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা মন্ত্রী বড় বড় নেতা তাদের বিচার হচ্ছে, এবং এরই মাঝে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড যে আদালত থেকে দেয়া হয়েছে, সেই আদালত আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার জামিন দিয়েছেন। এটা একটা চাঞ্চল্যকর ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো কাউকে জামিন দেওয়ার ঘটনা ঘটল। হঠাৎ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামিকে, আওয়ামী লীগের নেতাকে কেন জামিন দিলেন? দৈনিক মানবজমিন এই তথ্যটা নিশ্চিত করছে। মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, কয়েকটি শর্তে ট্রাইব্যুনালে প্রথম জুলাই হত্যা মামলার আসামির জামিন। জুলাই হত্যা মামলার আসামি তিনি। সেখানে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো কোনো আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। লক্ষ্মীপুরের আসামি তিনি। লক্ষ্মীপুরের একটা ঘটনা। লক্ষ্মীপুরে 5 জন নিহতের ঘটনায় দায়ের করা এই মামলায় মানবিক কারণ বিবেচনায় প্রথমবারের মতো হুমায়ুন কবির পাটোয়ারি নামে এক আসামিকে জামিন দিয়েছেন আদালত আজকে।
তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বড় নেতা, এবং সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত আগস্ট মাসে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আসামিপক্ষের দাবি অনুযায়ী হুমায়ুন কবির লিভার সিরোসিসে ভুগছেন এবং তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জামিন দেওয়া হয়। লিভার সিরোসিস তার মানে হচ্ছে যে তার বাঁচার আশা একেবারেই প্রায় শূন্যের কোটায়, সেরকম একটা অবস্থায় আদালত মানবিক দিক বিবেচনা করে তার জামিন দিয়েছেন। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিপক্ষে অনেক সমালোচনা থাকলেও তারা মানবিক দিক বিবেচনা করছেন, এটা এই দৃষ্টান্তটা তারা স্থাপন করলেন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক আদেশ দেন। এটাকে ঐতিহাসিক আদেশ বলা হচ্ছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য মানে দায়রা জজ মঞ্জুরুল বাসিত এবং জেলা দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। তবে জামিনের ক্ষেত্রে ট্রাইব্যুনাল তাকে 4টি সুনির্দিষ্ট শর্ত দিয়েছেন। শর্তগুলো কি কি? জামিনের পর আসামি যেখানে থাকবেন সেই স্থায়ী বা অস্থায়ী ঠিকানা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে জানাতে হবে। ভালো, আসামি কোনো ধরনের গণমাধ্যম, টিভি, পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক, ইউটিউবে কোনো বক্তব্য দিতে পারবেন না। তাহলে জামিন দেওয়ার কোনো যুক্তিও ছিল না। যদি ফেসবুক, ইউটিউবেও না লিখতে পারে তাহলে তো তার একেবারেই তাকে রুদ্ধ করেই রাখা হলো এক ধরনের। 3 নম্বর, বসবাসের ঠিকানা পরিবর্তন করলে অবশ্যই তদন্ত কর্মকর্তা এবং ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করতে হবে। 4, মামলার কোনো সাক্ষী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা কিংবা কোনো প্রকার হুমকি দেওয়া যাবে না, যোগাযোগ করাও যাবে না। আচ্ছা, জামিনকালীন সময়ে তিনি কোনো ধরনের আলামত নষ্ট করতে পারবেন না। ট্রাইব্যুনাল আদেশে স্পষ্ট করে বলেছেন যে যদি ওপরের যে কোনো একটি শর্ত ভঙ্গ করা হয় তবে তদন্ত কর্মকর্তা তাকে পরোয়ানা ছাড়াই তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ তদন্ত কর্মকর্তাকে ফুল পাওয়ার দিয়ে দিয়েছে, যখন ইচ্ছা তখন তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার করতে পারবেন। সেক্ষেত্রে ভবিষ্যতে তাকে আর কখনোই জামিন দেওয়া হবে না। উল্লেখ্য, এই মামলায় বর্তমানে 3 জন আসামি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তারা শাহিন আলম, হুমায়ুন কবির পাটোয়ারি এবং মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। 3 জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তো অবশ্যই জড়িত হবে, অন্য রাজনীতির সঙ্গে জড়িত হলে তো আর মানবতা বিরোধী অপরাধের আসামি হবেন না তিনি, এটাই বাস্তবতা। কিন্তু তাকে যে 4টা শর্ত দেওয়া হলো সেই 4টা শর্তের একটা শর্ত মানে তিনি মানে জীবদ্দশায় বেঁচে থাকাকালীন হয়তো আর তিনি ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করতে পারবেন না, ফেসবুকে কোনো স্ট্যাটাসও দিতে পারবেন না। এটা এক ধরনের জেলে থাকায়, কিন্তু তাকে জেলখানায় না রেখে হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দেয়া, ওই মানে এক ধরনের মানে জেলের বিকল্প হাসপাতাল, জেল যখন হয় ওই রকমই ব্যাপারটা হয়েছে যে হাসপাতালে চিকিৎসা নিতে পারবে কিন্তু স্বাভাবিক জীবন যাকে বলে সেই স্বাভাবিক জীবন তিনি পাবেন না। যদিও লিভার সিরোসিসে আক্রান্ত একজন রোগীর স্বাভাবিক জীবন বলে আর কিছু থাকার কথাও নয়। তবে এই জামিনটা বেশ উল্লেখযোগ্য যে আদালতকে নিয়ে অনেকেই বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেন। আন্তর্জাতিক মহল থেকেও বহু ক্রিয়া প্রতিক্রিয়া এসেছে, বিশেষ করে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পরে সেই কার্যক্রম মানে বিচারিক প্রক্রিয়া, শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবীর নানা ধরনের কর্মকাণ্ড, এগুলো নিয়ে আন্তর্জাতিক মহল থেকে নানা রকমের সমালোচনা হয়েছে। সেই সমালোচনা সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন জামিনের মতো এরকম একটা আদেশ দিলেন, তখন আমার মনে হয় যে ব্যাপারটা তারা পরিষ্কার একটা বার্তা দিতে চাইলেন যে এখানে মানবিক দিক বিবেচনা করা হচ্ছে। আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা, উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে। এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি 1 মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায়। মানে আসিফ নজরুলই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি, আমরা আর অপেক্ষা করে পারছি না, এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব। যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন। এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে, সংবাদ মাধ্যমের সামনে, বিভিন্ন জায়গায়, সেটাকে সে কারণে বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে। দেখেন, ওই যে বলছিলাম বিএনপি পন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয়। কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল যেমন ধরেন এই যে সার্চ দিলেই পাবেন, আসিফ নজরুল বঙ্গবন্ধু লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে
16ই আগস্ট 2020-এও তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম। আর এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো এখন আসিফ নজরুল জানেন যে এমন একটা মৌসুম যে প্রায় তাদের চাকরির অবসান হতে যাচ্ছে, মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের, মানে কোনো আইনের গবেষণার জন্য না, আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না, তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্সপার্ট বিশেষজ্ঞ, সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না, এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন। তিনি হয়ে বসেছেন মিডিয়ায় তার প্রভাবের কারণে, এবং এ কারণে এখন তিনি আবারও দেখবেন খালেদা জিয়ার জানাজার দিন তিনি সব মানে বিভিন্ন ভিডিওতে দেখবেন আসিফ নজরুল স্যার এমন ভাবে ছোটাছুটি করছেন, মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে মূলত তিনি এই পুরো বিষয়টি দেখভাল করছেন। মানে ওই প্রথম সারিতে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে কারা কারা দাঁড়াবেন তিনি পেছন থেকে কাউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই কাউকে কাউকে ধাক্কা দিয়ে পেছনেও দিয়েছেন। মানে জানাজাটা তিনি নিজে এক রকমের একেবারে ঘনিষ্ঠ সহচর হিসেবে মনে হচ্ছিল সরকারের তরফে তিনি ব্যবস্থা করছেন, না হলে সরকারি ব্যবস্থাপনায় এ কাজ চলছিলই না, এমন ছুটোছুটি করছিলেন। এর পরপরই তিনি সেখানে যেমন তিনি জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে দেখা করতে গেলেন সংসদ ভবনে, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং তারপরেই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করলেন যে অনেকে বলছেন আমি কাচুমাচু করে বসেছি, আসলে আমি খুবই মানে ব্যক্তিত্ব নিয়ে বসেছি, এসব অপপ্রচার বন্ধ করা উচিত। মানে এর মাধ্যমে তিনি আসলে এক রকমের জানান দিলেন যে তিনি এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি খুব ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন। মানে লোকে নজর করলো কিনা, কারণ সারা বাংলাদেশ তখন লাখ লাখ মানুষ জানাজায় যোগ দিয়েছেন, এক রকমের শোক, খালেদা জিয়া নিয়ে কথা চলছে, তিনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেললেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই তালিকা তিনি হয়তো তুলে দিতে পারেন নাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সামনে, কিন্তু তাকেই যে সরকার পাঠালো, এত বড় একটা ঘটনা যে তিনি ঘটালেন, সবাই নজর করছেন কিনা, কাজে তিনি একটা স্ট্যাটাস ছেড়ে দিলেন। এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি একসময় এইরকম লেখা লিখতেন, কলাম লিখতেন, এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন, এটাও প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম হলো। সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত, সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি, মানে তিনি বিরত থাকেননি। তার ভাষায়, আসিফ নজরুলের ভাষায়, সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যে নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না, একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল, তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। কিন্তু স্যারের তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে, খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি, কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো। মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই, তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিভি। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।